সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেড ইন ওভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, রিসেন্টলি আসলে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে জ্বর ঠান্ডা কাশি হচ্ছে, কিন্তু হচ্ছে আগের মতো যে 7-8 দিনে ভালো হয়ে যাচ্ছে এরকমটা না। বেশিরভাগই কমপ্লেইনটা আসছে যে ক্রনিক হচ্ছে, মানে হচ্ছে এবং অনেক দিন ধরে চলছে, ভালো হচ্ছে না, বা 2-3 দিন ঠিক থাকছে কাশি, আবারও হচ্ছে, মানে পুরোপুরিভাবে ভালো হওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে না এবং অনেক লম্বা সময় ধরে থাকছে। এবং দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে একজনের হলে সাথে আরেকজনেরও হচ্ছে এবং পুরো ফ্যামিলি মেম্বারই একইভাবে একই রকম প্যাটার্নে তারা আক্রমণ হচ্ছে। তো এখন এই জায়গাটাতে আসলে কী কারণে এরকম হচ্ছে, বা আমরা কি আসলে ভুল মেডিসিন নিচ্ছি কিনা, বা সঠিক ডক্টরের কাছে যাচ্ছি কিনা, বা সঠিকভাবে ট্রিটমেন্ট নিচ্ছি কিনা। সেই সাথে অ্যাজমা বা সিওপিডি যাদের আছে তারা দেখা যেগুলোতে আরও বেশি ইফেক্টেড হচ্ছেন, বা প্রিভিয়াস হিস্ট্রি যাদের আছে আরও বেশি ইফেক্টেড হচ্ছেন, এবং সেই সাথে নিউমোনিয়া হয়ে বসে আছে, কিন্তু আমরা আসলে জানি না যে তার আসলে নিউমোনিয়া হয়েছে, এবং যেটা খুবই ভয়ঙ্কর মৃত্যুর কারণও হতে পারে। তো এই জায়গাগুলোতে আমরা আসলে কীভাবে মেডিকেশনগুলো নিব, বা অ্যাডভান্স ট্রিটমেন্টটা কী, বা ভ্যাকসিন আসলে কার্যকরী ভূমিকা রাখে কি না, এবং সেই সাথে এগুলো হলে পরে আমরা কখন ডক্টরের কাছে যাব, কী কী উপায় আমরা আসলে প্রতিরোধ করতে পারি, সব কিছু নিয়ে আজকে আমাদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রেখেছি, সেটা হচ্ছে শ্বাসনালী সংক্রমণ, কারণ ও করণীয়। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভারকেয়ার হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের অ্যাজমা, সিওপিডি, ল্যারিঞ্জাইটিস বা কোনো ধরনের ইনফেকশন, বা শ্বাসতন্ত্রের কোনো ইনফেকশন, কাশি, ঠান্ডা, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে বা দ্বিধাদ্বন্দ্ব থাকে, বা মেডিসিন খাচ্ছেন কাজ হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ ডক্টর মলি, আপনাকে এবং বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য। আজকে আমরা বিষয়টিকে স্যার খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এই জন্য যে খুবই কমনলি, মানে কারোর সাথে একটু কথা বলে যে ঠান্ডা লেগেছে, অনেক দিন হয়েছে ভালো হচ্ছে না, কাশি অনেক দিন হয়েছে ভালো হচ্ছে না, 15-20 দিন হয়ে গেছে ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না। তো এইখান থেকে যদি একটু বলি যে এই যে রেসপিরেটরি ইনফেকশনের এই যে একটা ট্রেন্ডিং এরকম চলছে, এটার পিছনে স্যার আপনারা কি মনে করছেন যে কারণ কি, বা কী কারণে হয়েছে এরকম? খুব গুরুত্বপূর্ণ একটা টাইম ডিমান্ডেড কোশ্চেন। আমরা যারা রেসপিরেটরি ফিজিশিয়ান, শুধু তারাই না, অন্যান্য যারা ফিজিশিয়ান আছেন তারাও প্রতিদিন তাদের ওপিডিতে যে পেশেন্টগুলো আসছে, যাদেরকে ট্রিটমেন্ট দিতে হচ্ছে, তার একটা বিরাট অংশই আসছে এই কাশি নিয়ে। এবং কাশি ভালো হচ্ছে না, কাশির নিজের রোগীরা তো প্রথমে কিছু ওষুধ খেয়ে নেয়, নিজের থেকে খেয়ে নেয়, তারপরে যখন একটু ভালো হচ্ছে না তখন ডক্টর হেল্প সিক করে তারা, তারপরে আমাদের কাছে আসে। অনেকে হয়তো আগে মেডিসিন স্পেশালিস্টকে দেখাচ্ছেন, বা অন্যান্য দেখানোর পরে যখন হচ্ছে না তখন আবার রেফার্ড হয়ে আমাদের রেসপিরেটরি ফিজিশিয়ান যারা তাদের কাছে আসে। এবং এখানে দেখা যাচ্ছে একটা কাশি অনেক দিন চলছে, প্রলঙ্গিত হচ্ছে, 2-3 সপ্তাহ 4 সপ্তাহ লেগে যাচ্ছে, তারপরে ভালো হয় না, এরপরে আস্তে আস্তে একটা পর্যায়ে কমে যায়। তো যে কোনো ক্ষেত্রে যখন আমরা কাশি কেন হচ্ছে এটা একটু খুঁজতে যাই, আমাদের যেহেতু আমরা পালমোনোলজিস্ট, আমাদের টার্গেটটা হচ্ছে কাশি নয়, কেন কাশি সেটাকে খুঁজে বের করা, এবং এটা খুঁজতে যেয়ে অনেক কিছুই আমরা পাচ্ছি। তো এখন এই ট্রেন্ডটা যেটা বলছেন যে কাশি হচ্ছে এবং কাশি ভালো হচ্ছে না, এটা অবশ্যই এবার কিন্তু গত বছর থেকে আমরা বেশি পাচ্ছি। এবং এই কাশিটা হয় কেন, সেটা হচ্ছে আমাদের শ্বাসনালীর ব্যাপার। কাশিটার মূল সমস্যাটা কিন্তু আমাদের শ্বাসনালীর ইনফেকশান, ইনফ্লেমেশন ইত্যাদি, এবং আরও অন্যান্য কারণ আছে, তার মধ্যে কমনলি হলো এটা। সেই শ্বাসনালীটা আমাদের আবার 2টা ভাগে বিভক্ত, আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলি আমরা, উপরের শ্বাসনালী এবং নিচের শ্বাসনালী। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনগুলো একরকম, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনগুলো একরকম। তো এখন আমরা কমনলি যে ইনফেকশন যেগুলো পেশেন্ট আমাদের কাছে আসে, প্রত্যেকেরই প্রায় হিস্ট্রি নিয়ে দেখা যায় যে কাশি শুরু হওয়ার আগে 1 দিন বা 2 দিনে একটা জ্বর বা জ্বর ভাব ছিল। এটা মোস্ট অফ দ্য পেশেন্ট, আমি বলতে মোর দেন 90% পেশেন্টে আমরা এরকম পাচ্ছি। এবং এই যে জ্বর ছিল, মাপলে হয়তো তারা পেয়েছে 99 বা 100, আর যারা মাপে নেয় জ্বর ভাব অবস্থায় 2-1 দিন পার হওয়ার পর জ্বরটা চলে গেছে, এই একই সমস্যা। এবং তারপরে কাশিটা যে শুরু হলো, তারপরে কাশিটা আস্তে আস্তে একটা পর্যায়ে যে শেষ হচ্ছে। কারো এটা 7 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কারো 2 সপ্তাহ, কারো 3 সপ্তাহ, 4 উইকস পর্যন্ত অনেকেরও লেগে যাচ্ছে।
এই যে ট্রেন্ডটা আপনি যেমন এটাই কিন্তু এখন চলতেছে। এবং এই একটা কাশি যখন হয় স্বাভাবিকভাবে সে একটা বিব্রতকর অবস্থায় পড়ে, সে যখন অফিসে যায় তার কলিগদের মধ্যে একটা বিব্রতকর অবস্থা, বাসাতে একটা বিব্রতকর অবস্থা, এবং একটা গাড়ি যারা বিভিন্ন প্রফেশনে আছে এম্বারাসিং কন্ডিশন, কাশিটাকে ভালো করার জন্য তারা মানে নিরন্তর চেষ্টা করতে থাকে। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় যে আমরা দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তো আমরা জানি অলরেডি যে আমাদের আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে যেগুলো তো হচ্ছে, কারণ বায়ু দূষণ আছে, কিন্তু এই যে মেডিসিনের যে যত্রতত্র ব্যবহার, এটা কি একটা রোল প্লে করছে কিনা, বা যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে বা ওষুধগুলো কাজ করছে না, এরকম কোনো কিছু কি আছে কিনা? যেগুলো ইনফেক্টিভ কারণে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যে সমস্ত কাশিগুলো হচ্ছে, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক, যে প্রপার অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে না, যে ব্যাকটেরিয়া দিয়ে সে ইনফেক্টেড হয়েছে দেখা গেল অন্য একটা অ্যান্টিবায়োটিক সাথে দেওয়া হচ্ছে। কারণ আমরা যদি কালচার সেন্সিটিভিটি না করি, আমরা যদি মলিকুলার টেস্ট না করি, তাহলে কিন্তু আমরা ওই ব্যাকটেরিয়ার বা ভাইরাসের অস্তিত্বটা আমরা বুঝতে পারছি না। এবং সেক্ষেত্রে আবার সেন্সিটিভিটিও যদি না করি, সেন্সিটিভিটি করতে প্রায় সময় লেগে যায়, 2-3 দিন সময় লেগে যায়। সেন্সিটিভিটি টেস্ট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখা যাচ্ছে কিন্তু পেশেন্টটা ইমপ্রুভ করে যাচ্ছে। কিন্তু এর আগে যখন সে এম্পিরিক্যালি অ্যান্টিবায়োটিক খাচ্ছে, যে কোনো পেশেন্ট নিজের থেকে অনেক অ্যান্টিবায়োটিক শুরু, যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল অ্যান্টিবায়োটিক কিন্তু এটা একটা ওটিসি মতো এখনও আছে, যে কেউ চাইলে নিজের থেকে অ্যান্টিবায়োটিক ক্রয় করতে পারে আমাদের ফার্মেসিগুলো থেকে ডক্টর প্রেসক্রিপশন ছাড়াই, যেটা আপনারা জানেন যে আমেরিকা, ইউরোপ বা কানা অন্য দেশে সম্ভব না। ইভেন কি আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেখানেও এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাহলে যেহেতু ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খেতে পারে, অ্যান্টিবায়োটিক খাওয়া হলো, সে অ্যান্টিবায়োটিকটা একাধিকবার যদি খেয়ে থাকে এরকম, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি খেয়ে থাকে, টাইম যেটুকু প্রয়োজন খেলো, আস্তে আস্তে হয়তো বা অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক কিন্তু তার আর কাজ করে না। তখন দেখা যাচ্ছে যে যে ব্যাকটেরিয়া দিয়ে সে ইনফেক্টেড হলো, ওই ব্যাকটেরিয়ার উপর এটা কাজ করার কথা না, কাজ করছে না, সেই অ্যান্টিবায়োটিকটার ফলে তার কাশিও ভালো হচ্ছে না, অ্যান্টিবায়োটিক খাচ্ছে এইরকম। এটার অবস্থা কিন্তু কম না। আমাদের প্রচুর পেশেন্ট আসে যারা নিজে থেকে সেলফ অ্যান্টিবায়োটিক কনজিউম করার পরে আসে, অথবা অনেকে আছে যে যারা জিপি লেভেলে বা কোয়াক লেভেলে যারা আছে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, রোগীর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই, ভাইরাল ইনফেকশন, সেখানে অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন থাকে না, সেখানেও অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আবার অনেকে খেয়ে 2 দিন পরেই বন্ধ করে দিচ্ছে, কোর্স কমপ্লিট করছে না, এইভাবে। এবং যে ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে অন্য একটা অ্যান্টিবায়োটিক খেলো, ফলে সেটা কোনো কাজ করছে না, এভাবে একটা ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন আর কোনো কাজ করে না। সেই ক্ষেত্রে অবশ্যই তখন দেখা গেল একটা ক্রিটিক্যাল কন্ডিশনে অ্যারাইভ করে, তখন কালচার সেন্সিটিভিটি করে দেখা গেল যে তার একটা ব্যাকটেরিয়া আসছে, সেটা কোনো অল রেজিস্ট্যান্ট, প্যান রেজিস্ট্যান্ট আমরা বলি, বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট, তখন একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবং সেক্ষেত্রে এটারও আবার এখন আমরা আর একটা স্টেজে চলে আসছি, হয়তো সেটাও একসময় রেজিস্ট্যান্ট হয়ে যাবে, সিনার্জি বলা হয়, যা একাধিক অ্যান্টিবায়োটিক কম্বাইন করে ওটার উপর সেন্সিটিভিটি টেস্ট করে দেখা গেল তখন সেন্সিটিভ হচ্ছে। একটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ না, কিন্তু ওটার সাথে অন্য আরেকটাকে কম্বাইন করে যখন আমরা কালচার বসাচ্ছি, দেখে পরে দেখা গেল দুটো মিলে সেন্সিটিভ, এটা বলে সিনার্জি, সেটা দিয়ে আবার পেশেন্ট তাকে আমরা ট্রিট করে ভালো পাচ্ছি। কিন্তু এটাও যদি একসময় আমরা চলতে থাকে, এটা একসময় রেজিস্ট্যান্ট হয়ে যাবে। আমরা স্যার যখনই দেখা যায় কি যে কোন ধরনের ইনফেকশন হচ্ছে বা কিছু হচ্ছে, ডক্টরের কাছে না যেয়ে যে ওষুধ খাচ্ছি, তো আমরা দেখা যায় যে হয়ে গেছে তার নিউমোনিয়া, আমরা অন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো খাচ্ছি, বা এদিক দিয়ে মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্যা, আপনার কাছে আপনাকে জানতে চাইবো যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্যাগুলো কি, তার আগে যেটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ওষুধগুলো আমরা খেয়ে যাচ্ছি বা অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছি, এরকম বিষয়গুলো। সেক্ষেত্রে স্যার আপার রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্যাগুলো কী কী, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্যাগুলো কী কী, যদি আমরা বুঝতে পারি, এবং সেক্ষেত্রে মানে পেশেন্ট কীভাবে আসলে নিজেরা সতর্ক হবে, ডক্টরের কাছে কখন যাবে, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, কারণ এটা অনেকের কনফিউশন আছে, এটা একটা আমি সেই জন্য খুব স্মুথলি আমি ক্লারিফাই করার চেষ্টা করি আমার সম্ভাব্য, যারা বোঝার সবাই একটু বুঝতে চেষ্টা করবেন এটাকে বোঝার। সেটা হচ্ছে যে আমাদের শ্বাসনালী, যেটা আমাদের নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিতে পারি, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারি, এখান থেকেই শুরু, এন্ট্রি পয়েন্ট অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, দুটোকে আমরা ধরতে পারি। এটা পেছনে যে একটা জায়গায় আমরা মিট করেছে, একটা জায়গায়, হ্যাঁ, ফ্যারিংসের জায়গায়, তারপরে নিচের দিকে চলে গেল ল্যারিংসের পরে ল্যারিঞ্জিয়াল ইনলেট, দেন ট্রাকিয়ার পরে আমরা আরও নিচে নেমে গেলাম ব্রঙ্কিয়াল, এভাবে রেসপিরেটরি ট্র্যাক্টটা শেষ পর্যন্ত আমাদের লাংস বা দুটো ফুসফুস আছে, এটা আমরা সবাই জানি, ডান এবং বাম ফুসফুস, এবং এক একটা ফুসফুসে একটাতে 3টা আর একটা 2টা লোব, এটা ভাগ করা আছে। এবং এই ফুসফুসটা আমাদের শ্বাসযন্ত্র, যেটার মাধ্যমে আমরা শ্বাস নিই, শ্বাস ছাড়ি, এবং কার্বন ডাইঅক্সাইডটাকে আউট করে দিই এবং অক্সিজেনটাকে কনজিউম করি। এটা আমাদের প্রতিদিন, এটা আমাদেরকে বাঁচিয়ে রাখে, যতক্ষণ একটা মানুষ জীবিত থাকবে চলবে। এবং এটার উপরে অংশটা এবং মুখ থেকে বা নাক থেকে শুরু করে
যন্ত্র পর্যন্ত যে শ্বাসনালী, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, আপার অ্যান্ড লোয়ার, উপরের এবং নিচের শ্বাসনালী। আমরা সাধারণত যেটা আমাদের ল্যারিংসের ইনলেট, ল্যারিঞ্জিয়াল ইনলেটের উপর পর্যন্ত আমরা এটাকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং তার নিচে আমরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলে থাকি। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে ইনফেকশনগুলোর মধ্যে সাধারণত আমরা কোনগুলোকে ধরি, যেমন সাইনাস আছে আমাদের দুটো, এটার সাথে কানেক্টেড, সাইনোসাইটিস, দ্য রাইনাইটিস, দ্য রাইনোসাইনোসাইটিস, তারপর আপনার টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, এইগুলোকে আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে ধরি। এগুলো প্রত্যেকটা অর্গান আলাদা আলাদাভাবে ইনফেকশন হলে এক একটা ধরনের এক এক ধরনের সিমটম হবে। কারো যদি সাইনোসাইটিস হয় তাহলে সাধারণত হেডেক হয়, হেডেক হয় এবং নেজাল কনজেশন হয়, নাক ব্যথা করে, হেডেক হয়, ফ্রন্টাল হেডেক বা সামনের দিকে এবং দুই সাইডে যেটা হেডেকটা হয়, এবং নাকটাও বন্ধ থাকে এবং মাথাটা ভারী ভারী লাগে, মানে একটা হেভিনেস অফ দ্য হেড, এরকম একটা কন্ডিশন হয়, এবং সাথে জ্বর থাকতে পারে। এবং স্যার একটু ছোট করে যদি আমাদেরকে বলে দিন যে সাইনাসটা আসলে কি, অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যেটা মনে একটা অর্গান বা কিছু একটা, বাট এটা জাস্ট ফাঁকা একটা অংশ। হ্যাঁ, এটা সাইনাসটা আমাদের নোজ দিয়ে কানেক্টেড দুটো পার্ট অনেকগুলো আছে, যেমন আমাদের ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এটা স্কাল, আমাদের মাথার যে বোনসটা, কাভারিং যে বোনসটা আছে স্কাল, এটার মধ্যে ইয়ার কন্টেইনিং স্পেস, খুব পাতলা ফাঁকা ফাঁকা এবং খুব থিন বোনস দিয়ে কাভার করা স্পেস, যেটার মধ্যে ইয়ার থাকে, বাতাস থাকে। এই বাতাসটা থাকে, এটাও একটা ব্যালেন্সিং, আল্লাহ তাআলার একটা সুন্দর সৃষ্টি। মানুষকে যাই কত সায়েন্টিফিক্যালি এটা সৃষ্টি করা হয়েছে, হেডটাকে লাইট করার জন্য। এটা যদি পুরোটাই হার্ড হয়ে যেত তাহলে এটার ওজন আরও বেশি হয়ে যেত। এটাকে লাইট করার জন্য এটার মধ্যে বাতাস করা হচ্ছে, ব্যালেন্স করার জন্য। এবং আমরা যখন হাঁটি, মুভ করি, এটাকে ব্যালেন্স করার জন্য এটা খুব ইম্পর্টেন্স আছে। ইভেন আমরা যখন সাঁতার কাটি, সেক্ষেত্রেও হেডের যে ওয়েটটা কমানোর জন্য এটাও কিন্তু সাইনাসের একটা ভেরি ইম্পর্টেন্ট। এই সাইনাসটা আমাদের সাথে শ্বাসনালীর সাথে রিলেটেড। যখন এই সাইনাসের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায়, তখন এর মধ্যে সিক্রেশন, ফ্লুইড জমে যায়, এবং সেটার মধ্যে মানে লিকুইড পোর্শনটা বেড়ে যায়, এবং ওখানের মধ্যে ব্যাকটেরিয়া গ্রোথ করতে পারে, সাইনোসাইটিস। সেজন্য সাইনোসাইটিস বলি আমরা। তখন সিভিয়ার হেডেক হচ্ছে, এমন নেজাল কনজেশন, নোজ পেইন, নেজাল এরিয়া পেইন, এগুলো হতে থাকে, এবং জ্বরও থাকে। তখন আমরা নির্দিষ্ট মাত্রায় অ্যান্টিবায়োটিক, সাধারণত কমনলি যে অ্যান্টিবায়োটিকগুলো এখানে কাজ করবে, আমরা যারা ফিজিশিয়ান সেটা আমরা জানি, এবং সেভাবে দিয়ে থাকলে এটা রেসপন্স করে যায়। অনেক ক্ষেত্রে রেসপন্স না করলে তখন এই নেজাল সোয়াব নিয়ে সেটা আমাদেরকে কালচার করে তারপর করতে হয়। তারপরে আপনার আসে সাইনোসাইটিসের পরে যেটা আমরা রাইনাইটিস, শুধু নাকেই যদি ইনফেকশন হয়। নাকটা কিন্তু খুব প্রোটেক্টেড জিনিস, এটার মধ্যে অনেক অ্যান্টিবডি এবং সিস্টেম করা আছে, এয়ার কন্ডিশনিং সিস্টেম। সাধারণত ইনফেকশন কম হয়, তারপরেও অনেক ক্ষেত্রে নাকে ইনফেকশন হয়ে যায়, রাইনাইটিস। একই সাথে রাইনোসাইনোসাইটিস হতে পারে এটা। তারপরে আসে ফ্যারেঞ্জাইটিস। ফ্যারেঞ্জাইটিস হলো আমার আপার রেসপিরেটরি একটা পার্ট, যেখানে গলার মধ্যে যখন পেশেন্ট কমপ্লেন করে গলার মধ্যে বার্নিং সেন্সেশন, গলা জ্বলা বলে যেটাকে, বার্নিং সেন্সেশন হচ্ছে, এবং একটু পরপর শুধু কাশি উঠছে, কিছু হয়তো অনেক সুদিং জিনিস খাওয়ার পরে একটু টি কফি খাওয়ার একটু আরাম পাচ্ছে, আবার কাশি উঠতেছে বারবার, এবং গলার মধ্যে একটা পেইন এবং ফরেন বডি সেন্সেশন হচ্ছে। এটা ফ্যারেঞ্জাইটিসের সাধারণত হয়, সাথে জ্বর থাকতে পারে এটা। এরপরে আসে ল্যারিঞ্জাইটিস। ল্যারিঞ্জটা হচ্ছে যেহেতু আমাদের এটার সাথে ভোকাল কর্ডটা রিলেটেড, ল্যারিঞ্জাইটিস হলে সাধারণত গলার স্বরটা পরিবর্তন হয়ে যায়। যখন গলার স্বর পরিবর্তন হচ্ছে, গলা ব্যথা করছে এবং জ্বর ভাব আছে, তখন আমরা এটাকে ল্যারিঞ্জাইটিস আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে ফ্যারেঞ্জাইটিসে কিন্তু গলার স্বরের কোনো পরিবর্তন হয় না, ল্যারিঞ্জাইটিসে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। তখন আমাদের ভোকালের রেস্ট দিতে হয়, কথা বলা বন্ধ রেখে। ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে তখন আমরা অনেক কিছু দিয়ে অ্যান্টিবায়োটিক দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা নাজাল স্প্রে দিতে হয়, অ্যান্টিহিস্টামিন দিতে হয়, এবং গার্গেল দিতে হয়। এগুলো করে আমরা এটা ট্রিটমেন্ট করি। ল্যারিঞ্জাইটিস গেল। এই পরে আমাদের যে টনসিলাইটিস, এখানে তো আরও দুটো অর্গান আছে আমাদের, সেটা হলো টনসিল। টনসিলটা কিন্তু সবারই থাকবে, এটাই একটা লিম্ফয়েড অর্গান, এবং এটা আমাদের একটা প্রোটেক্টিভ অর্গান। ছোটোবেলা থেকে বড় পর্যন্ত সবারই আছে, যাদের কেটে ফেলা হলো তাদের শুধু হয়তো নেই, কিন্তু সবারই প্রায় থাকা আছে। কিন্তু এই টনসিলটা যদি ইনফেক্টেড হয় তখন এটা ফুলে। হ্যাঁ, সাধারণত এই যে আমি যে জিনিসগুলো বললাম, আপনার ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস, ল্যারিঞ্জাইটিস, এগুলোর আমরা স্বাভাবিকভাবে এগুলোতে ইনফেকশন হয় না, কারণ আমাদের বডির নিজস্ব মেকানিজম এটা প্রোটেক্ট করে রাখে। এবং কখন হয় এটা সাধারণত, সেটা আমি বলি এখন আপনাকে। একটু গুরুত্বপূর্ণ জিনিস, সবাই মনোযোগ দিয়ে শুনবে। সেটা হচ্ছে আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, নাকের মধ্যে আগে আমি বললাম যে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে, এটার মধ্যে একটা ফিল্ট্রেশন সিস্টেম, খুব গুড ফিল্ট্রেশন সিস্টেম কাজ করে, স্ট্রং, যেটা বাতাসের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো থাকে, ডাস্ট, ফিউম, তারপরে আপনার ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো কিন্তু এখানে সাকশন হয়ে যায় এবং এটাকে ডিস্ট্রয় করে ফেলে। তারপরে এটাকে ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, এবং ডিসইনফেক্টিভ
কতগুলো সেল সিস্টেম আছে যেখান থেকে অ্যান্টিবায়োটিক লাইক জিনিস রিলিজ হয়, যেমন অ্যান্টিবডি রিলিজ হয়, এগুলোকে কিল করে ফেলে। হ্যাঁ, মেনলি ক্লারা সেল, বাস্কেট সেল এগুলো আছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের রেসপিরেটরি এপিথেলিয়ামে, সেগুলো এটার থেকে আসে। ফলে আমাদের এই সিস্টেমে যখন আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই, যে বাতাসটা আমাদের শ্বাসনালীতে যায় পরিশুদ্ধ বাতাস যায়, কোনো অসুবিধা হয় না। সেটা যে কোনো জায়গাতেই হোক যথাসম্ভব চেষ্টা করে, নাক অনেক ক্ষেত্রে হয়তো পারে না, কিন্তু মোস্ট অফ দ্য ট্রাই করে। কিন্তু যদি কেউ নাক বন্ধ হয়ে যায়, নেজাল কনজেশন হয়, বিশেষ করে যাদের অ্যালার্জিক প্রবলেম আছে, রাতে ঘুমানোর সময় বাংলাদেশের ঘরে যখন তারা ঘুমায় ফ্যান বেশি চলে সারা রাত 11 মাসে, তখন বাতাসের সাথে যে মাইন্ডস ধুলাগুলো ঘুরে ঢোকে নাকে যায়, নাকটা বন্ধ হয়, তখন মাউথ ব্রিদিং করে। মুখ দিয়ে যখন শ্বাস নেওয়া শুরু হয়ে গেল, তখন কিন্তু সেই নেজাল প্রোটেক্টিভ মেকানিজমটা থাকলো না। দেন স্বাভাবিক যে বাতাসটা মুখ দিয়ে ঢোকা শুরু হলো। একটা মানুষ রাতে যদি 6 ঘন্টা ঘুমায়, দেখা গেল প্রথম ঘন্টা সে নাক দিয়ে নিল, এরপর আস্তে আস্তে নাকটা বন্ধ, বাকি সময় সে মুখ দিয়ে নিল। এই সময় সে জানেও না যে মুখ দিয়ে নিয়েছে। মুখ দিয়ে নেওয়ার কারণে এই অপরিশোধিত আনফিল্ট্রেটেড ইয়ারটা যখন ঢুকে যাচ্ছে, তখন তার এই যে বাকি রেসপিরেটরি ট্র্যাক্ট, যদি এটার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে যায়, তাহলে কিন্তু সে ইনফেক্টেড হয়ে যাবে। সব ক্ষেত্রে থাকে না, যখন থাকে তখন তার হচ্ছে টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস বা ইভেন নিউমোনিয়া যা কিছু ঘটে। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা দেখতে পাই এই মাউথ ব্রিদিং, কিন্তু এটা জানে না। এটা মুশকিল হলো আরেকটা জিনিস, এটা যে মাউথ ব্রিদিং করছে রোগী নিজেও জানে না, এবং ডাক্তাররা যদি প্রশ্ন করে অনেকে উত্তর দেবে না, আমি মুখ দিয়ে শ্বাস নিই না। কিন্তু আমাদেরকে ধরে নিতে হয় তার ক্যারেক্টারিস্টিক্স থেকে, তার ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে আমাদের গেস করে নিতে হয় যে উনি মাউথ ব্রিদিং করছে, তার বডি স্ট্রাকচার, তার পজিশন, তার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, এগুলো থেকে আমাদেরকে গেস করে নিতে হবে সে মাউথ ব্রিদিং করে। এবং মাউথ ব্রিদিংটা আমাকে প্রিভেন্ট যদি না করতে পারি, তাহলে আবার তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা একটু এটার বিষয়গুলোতে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আসলে আমরা এখন কি দিচ্ছি সেটা একটু জানবো। তার আগে একজন দর্শক ফোন করেছে, তার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমার 15-20 দিন আগে আমার কাশি হয়। জি, 10-15 দিন আগে আমার কাশি হয়। তো আমি অ্যাডোবা সিরাপ খেয়েছিলাম। এর 2-3 দিন পর থেকে আমি যখন ভালো হচ্ছে না কাশি, আমি জিমেক্স 500 খেয়েছিলাম রাতে 7টা। আমি কোনো ডাক্তারের সাথে করি নেই, কনসাল্ট না করেই খেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার ফুসফুসে কাশিটা রয়ে গেছে। 5-6 দিন আগে আমি ওই ডোজটা কমপ্লিট করেছি। স্যারের কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আপনার এই যে কাশিটা দীর্ঘায়িত হচ্ছে, আপনার আগে থেকে কি অ্যালার্জিক প্রবলেম আছে? হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, এটা মাঝে মাঝে হয়? না স্যার, আমার ওইরকম কোনো সমস্যা নেই। ওইরকম সমস্যা নেই। আপনি কি ধূমপান করেন? জি, একটু করি। ইয়েস, ঠিক আছে। তাহলে এটা হলো যে ওনার এটা ভাইরাল ইনফেকশনও হতে পারে। ভাইরাল ইনফেকশন যেগুলো হয় কমনলি আমরা যেটা পাচ্ছি এখন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, সিনসিটাস, রেসপিরেটরি সিনসিটাল ভাইরাস, তার মধ্যে খুব কমনলি ইনফ্লুয়েঞ্জা এ এবং বি ভাইরাস। এটা যেগুলো দ্বারা বিশেষ করে এবার আমরা খুব ট্রেন্ড একটা পেয়েছি যে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস বেশি পাচ্ছি, আগে আমরা এ পাইতাম। এবং বি ভাইরাসের ক্ষেত্রে যাদের হয়েছে তাদের ক্রোনিসিটিটা লং টাইম হচ্ছে। এ ভাইরাসে যেমন কম হতো, এটা আরও 2-3 সপ্তাহ থেকে যাচ্ছে। পাশাপাশি যাদের রেসপিরেটরি ট্র্যাক্টে হাইপার রেসপন্সিভনেস কোনো কারণে আগে থেকে আছে, তাদের এটা আরও প্রলং হচ্ছে। উনি স্মোক করেন, যেহেতু বললেন স্মোকার, যারা স্মোকার তাদের ইয়ারওয়েতে কিন্তু অন্য যারা নন স্মোকার তাদের থেকে ডিফারেন্ট হয়, এবং এটার উপরে যদি কোনো সংক্রমণ হয় এটা আরও দীর্ঘায়িত হয়। সেক্ষেত্রে আপনি যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এটা প্রপার অ্যান্টিবায়োটিক নাও হতে পারে, যেটাতে আপনি ইনফেক্টেড হয়েছেন। যদি আপনার পুরুলেন কফ হয়, কফটা যদি একটু পাকা মিউকোপোরেন, যেটা একটা ইয়েলো টাইপ, ব্রাউন ইয়েলো আর গ্রিন টাইপের হয়, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে আপনি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে সাফার করছেন। সেক্ষেত্রে কফটাকে পরীক্ষা করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিলে আপনি অবশ্যই ভালো হবেন। এছাড়া যাদের এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস অলরেডি আছে আগে থেকে, তারা কিন্তু কিছু ইনহেলার মেডিকেশন ব্যবহার করতে পারেন, স্টেরয়েড জাতীয়। সেটা আপনি গ্র্যাজুয়ালি যদি রাইট ওয়েতে করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাশিটা কমে আসবে। সো প্রপার অ্যান্টিবায়োটিক আর একটা স্টেরয়েড জাতীয় ইনহেলার আপনি ব্যবহার করা, এই দুটাকে ইনশিওর করতে পারলে হয়তো আপনার কাশি কমবে। তারপরে আপনার পরামর্শ থাকবে আপনি একটা চিকিৎসককে, রেসপিরেটরি ফিজিশিয়ানকে দেখিয়ে নেবেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে কথাটাতে ছিলাম যে আমরা কিন্তু মানে কিছু কারণ বের করতে পেরেছি যে আমাদের যে গলার ব্যথা বা লম্বা সময় ধরে কাশি হচ্ছে, গলার ভয়েস চেঞ্জ হয়েছে, ল্যারিঞ্জাইটিস এবং মাথা ব্যথা থেকে সাইনোসাইটিসের অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো যদি আমরা বলি যে হ্যাঁ আমরা তো আসলে ইনপ্রপার অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো ঘটছে। বাট আমরা যদি বলি যে আমরা আসলে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো কী দিচ্ছি, অলরেডি আপনি দর্শকের সাথে যেটা শেয়ার করলেন সেটার সাথে যদি একটু যোগ করি আমরা যে কি করছি, আমরা কি ইনহেলারটাকে ইউজ করতে হয় কিনা, বা স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক। এটা আমাদের সেটা হলো যে অ্যান্টিবায়োটিক তো একটা স্পেসিফিক আমাদের
প্রয়োজন হলে আমরা অ্যান্টিবায়োটিক খাবো, অযথা অ্যান্টিবায়োটিক খাবো না। এবং অ্যান্টিবায়োটিক কখন খাবো, আমি যদি একান্ত কফ পরীক্ষার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে নাও চাই, তাও কতগুলো সিমটম দেখে আমরা অ্যান্টিবায়োটিক একটা এম্পিরিক্যাল শুরু করতে পারি। যেটা আমি একটু আগে বললাম, যে যদি কারো জ্বরটা প্রলঙ্গিত হয়, জ্বরটা কন্টিনিউ থাকে এবং তার গলা ব্যথা থাকে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের যদি বুক ব্যথা থাকে, এবং কফ যেটা স্পুটাম যেটা বের হচ্ছে এটা যদি প্রুলেন্ট হয়, মানে পাকা কাশি ঠিক হয় এবং এটা ইয়েলো বা কালার হয়, তাহলে আমরা অনুমান করতে পারি একটা ইনফেকশন অবশ্যই আছে। এবং যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে খুব কমনলি অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো রেসপিরেটরি ট্র্যাক্টে ভালো কাজ করে, কম্বিনেশন অ্যান্টিবায়োটিক, যেমন কোঅ্যামোক্সিক্ল্যাপ, সেটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, যেমন অ্যামোক্সিসিলিন এবং ক্লাভোলিনিক অ্যাসিডের কম্বিনেশন, আবার সেফ্রোক্সাম এবং ক্লাভোলিনিক অ্যাসিডের কম্বিনেশন, এগুলো কম্বাইন্ডলি দিলে এদের রেজিস্ট্যান্ট কম হয় এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা গেলো যে এটা এম্পেরিক্যালি কাজ করে। সেইগুলোর ক্ষেত্রে আমরা বাট ফিজিশিয়ান ছাড়া এটা শুধু কেউ যেন মানে ও সেলফ মেডিকেশন না করে, ফিজিশিয়ান তাকে জাজ করে এটা দিবে এবং সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। দ্বিতীয়, আমি যেটা আগে বললাম, যে কারো যদি অ্যালার্জিক প্রবলেম থাকে এবং রাতে নাক বন্ধ থাকে প্রবণতা থাকে, তাকে অবশ্যই নাকটা খোলা রাখার যে সিস্টেম সেটাকে তাকে করতে হবে, অ্যাডপ্ট করতে হবে। কোনো ক্ষেত্রে আমাদের ন্যাজাল স্প্রে, স্টেরয়েড এবং ডিকনজেস্টেন্ট ন্যাজাল স্প্রে দিতে হয়, সেগুলো দিয়ে আমরা যদি নাকটাকে খোলা রাখার ব্যবস্থা করি। এবং নাকটা বন্ধের যদি কারণ হয় যে তার অ্যালার্জিক সেন্সিটাইজেশন টু মাইটস, সেক্ষেত্রে রুমের মধ্যে মাইটস কন্ট্রোলের যে সিস্টেম আমরা যেটা বলে থাকি, 3টা ট্রায়াড আছে মাইটসটাকে কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আমরা রোগীদেরকে বারবার আমার রোগীদেরকে আমি শেখাই। এই মাইটসগুলো যদি রুমে কন্ট্রোল করা যায় এবং রাতে যদি নাকটাকে খোলা রাখা যায়, তাহলে কিন্তু তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কমে যাবে এবং তার চান্স অফ কফিংটা কমে যাবে। কাশির যে কারণগুলো, তার মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করছি সংক্রমণে, রেসপিরেটরি ট্র্যাক্টের সংক্রমণ জাতীয় যে কাশিগুলো, এছাড়াও কিন্তু অন্যান্য আরও অনেক কারণ আছে, শুধু মানে নন ইনফেক্টিভ কারণ আছে যেটার কারণে হতে পারে। আমরা যেহেতু আজকে ইনফেক্টিভ কারণে কথা বলছি, সেই জন্য এটার মধ্যে আমরা সীমিত থাকি। এই জন্য আমরা কোনো ক্ষেত্রে আমরা নাকটাকে খোলা রাখা, সেই জন্য ব্যবস্থা নেওয়া, প্রপার অ্যান্টিবায়োটিক আমরা চালু করব, অ্যান্টিহিস্টামিন, কোনো ক্ষেত্রে আমাদের শর্ট টার্ম স্টেরয়েড দিতে হবে। এবং এরপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা ইনহেলার জাতীয় স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহার করি বা শর্ট টার্ম নেবুলাইজার ব্যবহার করি, তাতে কিন্তু তার কাশিটা কমে আসে। আমরা যেহেতু অনেকগুলো বিষয় আজকে কভার করছি, তার মধ্যে একটু ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাবো যে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া বা এই টার্মগুলো আসলে আমাদের জন্য ইজি হলো, যারা দর্শকরা শুনছেন তাদের জন্য হয়তো বা বোঝার ব্যাপারে হতে পারে, যে কনফিউশন হতে পারে যে ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়া একই কিনা বা এটার মধ্যে আসলে ডিফারেন্সেসটা কোথায়, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। নিউমোনিয়া তো আমরা স্পেসিফিক্যালি বলা হচ্ছে লাংসের ইনফেকশন বা ফুসফুসের সংক্রমণ। ফুসফুসটা তো আমাদের এই ধারণা মানুষের সবারই আছে যে আমাদের বুকের ভিতরে 2টা ফুসফুস আছে, মাঝখানে হার্ট থাকে, 2 লাংস থাকে বা ফুসফুস থাকে। ফুসফুসে সংক্রমণ হতে হলে এই শ্বাসনালী দিয়ে কিন্তু সংক্রমণটা ফুসফুসে পুষতে হবে। কোনো ক্ষেত্রে এটা ব্লাড বর্ন হয়ে আসে, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হয়ে শ্বাসনালীর মাধ্যমে এটা আমাদের ফুসফুসে পৌঁছে। কাজে ফুসফুসে যখন আক্রান্ত হবে, সেটা কিন্তু ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তার মধ্যে ফাঙ্গালটা অত খুব কম হয়। মোস্ট অফ দ্য ক্ষেত্রে ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশনটাই আমাদের লাংসে আমরা বেশি পেয়ে থাকি। এবং সেটা যখন এটা লাংসটাকে একটা অংশ কাভার করে ফেলে, অক্সিজেন এবং নিউমোনিয়া হলে কমনলি যেটা হয়, যেখানে আমরা কাশি থাকবে, জ্বর থাকবে, এই 2টা কমনলি থাকে, জ্বর এবং কাশি, এটা তো খুব কমন জিনিস। সাথে যদি বুকে ব্যথা থাকে এবং অক্সিজেন স্যাচুরেশন যদি একটু ফল করে, তাহলে এটা তো অবশ্যই আমরা নিউমোনিয়া, এবং নিউমোনিয়া কিন্তু সিভিয়ারিটির দিকে যাবো। সব ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন ফল করে না। যখন লাংসের একটা অংশ এই ইনফেকশনের কারণে অকার্যকর হয়ে যায় সাময়িক সময়ের জন্য, তখন ওদিক দিয়ে অক্সিজেন পাস করতে পারে না, তখন একটা মানুষ শ্বাসকষ্টে ভোগ করতে, শ্বাসকষ্ট বুঝতেই পারে তার শ্বাসকষ্ট হচ্ছে, এবং আমরা যদি পালস অক্সিমিটার দেখি অক্সিজেন কমে যাচ্ছে, এবং সে একটু হাঁটতে গেলে অক্সিজেন আরও কমে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু তাকে বাসা থাকা নিরাপদ নয়, তখন অবশ্যই তাকে হসপিটালাইজ করার জন্য আমরা পরামর্শ দিই, এবং তার কফ পরীক্ষা করে আমরা জীবাণু নির্ণয় করে তাকে প্রপার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে ভালো হয়ে আসে এবং আবার বাসায় ব্যাক করে স্বাভাবিক জীবনে সে ফিরে যায়। আর যদি যাদের নিউমোনিয়া ছাড়া আপনি যেটা বলছেন ইনফ্লুয়েঞ্জা, কোশ্চেনটা আমরা এখানে শেষ করে দিই। ইনফ্লুয়েঞ্জা তো আমরা জানি একটা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি এবং আরও অন্যান্য সাবট্রেইন আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের। এছাড়া আরও রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেক্টেড করে। করোনা ভাইরাস তো আমরা খুবই পরিচিত সবার, সেটার এখন বিভিন্ন ভ্যারিয়েন্ট আসছে পরবর্তীতে। এই ভাইরাসগুলো যখন অ্যাটাক করে, এটা মোস্টলি আপার রেসপিরেটরি ট্র্যাক্টেই বেশি থাকে, কারণ এরপরে বডির ইমিউন সিস্টেম এদেরকে সাধারণত ডিস্ট্রয় করে ফেলে। তারপরে আমাদের যে ভোগান্তিটা হয়, সে অল্প সময়ের, সে সময়ে মানুষ
যখন কাশি এবং জ্বর থাকতেছে কমছে না তখন চিকিৎসক শরণাপন্ন হয়, তখন আমরা অ্যান্টিভাইরাল ওষুধও এক্ষেত্রে দিয়ে থাকি। স্যার আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছি এবং আরও কিছু ইম্পর্টেন্ট আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে অনেকে ভ্যাকসিন নিচ্ছেন, এটা কতটুকু কার্যকরী এবং কখন নেওয়া উচিত ছিল, বা ছোটরাও নিতে পারবেন কিনা, বড়রা বা প্রেগনেন্ট ওমেন যারা তারা নিতে পারবেন কিনা, সেই বিষয়গুলোতে আরও জানবো এবং সেই সাথে অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো যে কী করা যেতে পারে এই সময়টিতে। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম যে লম্বা সময় ধরে কাশি ঠান্ডা ভালো হচ্ছে না, এগুলো নিয়ে কিন্তু স্যার অনেকগুলো সাজেশন দিয়েছে এবং ডক্টর শরণাপন্ন হলে ওনারা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ নেন এবং নিয়ে সেটা ভালো করেন, কিন্তু সেটার জন্য কিন্তু ডক্টর শরণাপন্ন হতে হবে। হৃদয় দেন আমরা যে দোকান থেকে ওষুধগুলো কিনে খেয়ে কিন্তু নিজেদের যে ক্ষতি করছি, তখন কিন্তু আসলে আগের অবস্থায় ফেরত আসা অনেক কষ্টকর হয়ে যায়। ভ্যাকসিনের বিষয়ে আমরা কথা বলবো। ভ্যাকসিন নিয়ে স্যার অনেকের এখন থাকে যে আমার ভ্যাকসিন নিলে আমি ভালো হয়ে যাব, বা ভ্যাকসিন আমি নিতে চাই, বা বাচ্চা মানুষ আমি ভ্যাকসিন, বাচ্চারা কি ভ্যাকসিন নিতে পারবে কিনা, এই ভ্যাকসিন সম্পর্কে স্যার যদি মতামতটা শেয়ার করেন যে ভ্যাকসিনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, বা ভ্যাকসিন নিলে আমরা আসলে কতটুকু নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারি। ভ্যাকসিনটা হচ্ছে আমাদের একটা প্যাসিভ ইমিউনিটি। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট ইমিউন সিস্টেম নিয়ে সৃষ্টি করেছে এবং ইমিউনিটি আমাদের শরীরে আছে। ইটস এনাফ টু প্রোটেক্ট আওয়ার সেলফ। যে ইমিউনিটিটা অলরেডি আমাদের মানুষ সুস্থ স্বাভাবিক মানুষের যে শরীরে যে ইমিউনিটিটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ইমিউনিটি দিয়েই আমরা কিন্তু প্রোটেক্ট করে নিজেকে এই প্রকৃতিতে বসবাস করছি। এই ইমিউনিটি যদি আমাদের না থাকতো তাহলে কোনো মানুষই বাঁচত না। কারণ এত অর্গানিজম আমরা পৃথিবীতে মানুষ 800 কোটি, আর তার চেয়ে শত শত হাজার বিলিয়নটা মাইক্রো অর্গানিজম আছে যেগুলো আমাদের চোখে আমরা দেখতে পাই। মাইক্রো অর্গানিজম মানে যেগুলো চোখে দেখি না, সেটা আমাদের নেচারে আছে। সেটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ছাড়াও আরও অনেক ধরনের আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদের শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আমাদের শরীরের মেকানিজম এটাকে প্রোটেক্ট করে বেঁচে রাখে। এই ইমিউনিটি আল্লাহ তাআলা আমাদের শরীরে, যখন যে কোনো একটা ভাইরাস ঢুকে গেলে সে ভাইরাসটাকে যদি চিনতে দেরি হয় সে সময়টার মতো সাফার করতে হয়, কিন্তু অটোমেটিক্যালি ওই ভাইরাসের এগেনস্ট অ্যান্টিবডি শরীরে তৈরি হয়ে যায়। তারপরে আমরা আর ওই ভাইরাস পরে আর তেমন কোনো ক্ষতি করতে পারে না। করোনা যখন আসলো তখন নভেল কেন বলা হতো, তাকে কিন্তু আমাদের শরীর চিনত না। একদম ভেরি নিউ একটা জেনোটাইপ, তার জেনেটিক্সটা ছিল ডিফারেন্ট, সেটা আমাদের বডি চিনতে যতদিন পর্যন্ত সময় লেগেছে ততদিন পর্যন্ত যারা সাফার হয়েছে তারা অনেকে মারা গেছে, অনেকে আবার বেঁচে উঠছে এবং অনেকে শরীর ইমিউনিটি তৈরি হয়ে গেছে। এটা অলরেডি তৈরি হয়ে যায়। তারপরেও এখন এই জিনিসগুলো আমাদের শরীরে ঢোকার পরে ইমিউন সিস্টেম কাজ করে ইমিউনিটি তৈরি করতেছে, অ্যান্টিবডি তৈরি করতেছে। সেম জিনিস আর্টিফিশিয়ালিও তৈরি করা সম্ভব, সেটা আমাদের শরীরকে ইনডিউস করে। এগুলোই ভ্যাকসিন, যেগুলোতে আমরা কোনো যে জীবাণুগুলো আমাদের শরীরে আক্রান্ত করে সেগুলো থেকে আমরা অ্যান্টিজেন এক্সট্রাক্ট করি। অ্যান্টিজেন বলতে এমন একটা জিনিসকে বোঝায়, পার্টিকেলকে মলিকিউলকে বোঝানো হয়, যেটা আমাদের শরীরে ঢোকা দিলে ওটা অ্যান্টিবডি তৈরি করবে। ওটাকে স্টিমুলেশনের মাধ্যমে আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম আছে, বি সেল, টি সেলের, এটার অ্যাক্টিভিটির মাধ্যমে আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি হয়ে আমাদের বডিতে রেডি হয়ে থাকবে, যেটা ওই ভাইরাস বা ওই ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢোকা প্রিভেন্ট করবে। এটাই হলো ভ্যাকসিনেশনের মানে যেটা। এখন স্যার একটা কোশ্চেন থাকে কি যে আমার লম্বা সময় ধরে জ্বর ছিল, কাশি ছিল, এখন আমি একটু ভালো হয়েছে, এখন কি আমি ভ্যাকসিন নিতে পারবো কিনা? সেই জন্য আমরা যখন অ্যাকিউট ইনফেকশন থাকে একটা, যে কোনো আমরা জানি না কি দিয়ে ইনফেকশন হয়েছে, সেই জন্য আমরা দিলে হয়তো অনেক ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু যেহেতু আমরা জানি না কী দিয়ে ইনফেকশন হয়েছে, তার পরীক্ষা না করে বলতে পারবো না, সেক্ষেত্রে আমরা এম্পেরিক্যালি ধরে নিই যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইনফেকশন হলে আমরা সাধারণত 2 to 3 উইকস ওয়েট করি জ্বরটা মুক্ত হয়। ইনফেকশন যে কারো হয়েছে এটা বুঝবো কীভাবে? এর বোঝার উপায় হচ্ছে কিন্তু জ্বর, টেম্পারেচারটা। যে কোনো ইনফেকশানেই এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাস যে কোনো ইনফেকশনে দেখা যাবে আমাদের একটা জ্বর আসবে, এবং জ্বরটা থাকা মানে হচ্ছে যে তার ইনফেকশন হচ্ছে, আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি কোনো আদার্স পরীক্ষা ছাড়াও। কাজে যখন জ্বর হলো, সেই জ্বর ভালো হয়ে গেল, জ্বর ভালো হওয়ার থেকে আমরা 3 উইকস সেফ টাইম, আমরা পরে যে আমরা 2 উইকস to 3 উইকস বলা হয়, তারপরে যে আমরা ভ্যাকসিন নিতে পারি। ওই ভ্যাকসিনটা নিয়ে নিলে ওটার এগেনস্ট আমাদের অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে এবং যখন ভ্যাকসিন না হয়, কোনো ক্ষেত্রে জানে অনেকে যে ভ্যাকসিন নেওয়ার পর জ্বর আসে একটু একদিনে, ভেরি শর্ট লাস্টিং, যে আমার বডিতে রেসপন্স করতেছে এটা বোঝা যায় যে তার মাধ্যমে এটা জ্বরটা আসে, তখন আবার অটোমেটিক্যালি জ্বরটা ভালো হয়ে যায়। এখানে একটু প্রশ্ন করে রাখতে চাই যে তাহলে ভ্যাকসিনটাকে আসলে আমাদের যদি আমরা নিতে চাই, বা যারা স্বেচ্ছায় নিতে চাচ্ছেন এই ফ্লু ভ্যাকসিনটা যেটা, সেটাকে আসলে উপকারী কিনা? হ্যাঁ, উপকারী, কিন্তু আপনাকে নট গ্যারান্টেড যে আপনার, কারণ আমরা মাত্র প্রতি বছর
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা খুব বেশি মিউটেশন হয়, কন্টিনিউয়াস এটা মিউটেশন হতে থাকে। একটা সেম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে অসংখ্য কয়েক হাজার একটা সাব স্ট্রেইন আছে যেগুলো চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হওয়ার কারণে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কিন্তু প্রতি বছর দিতে হয়। নিউমোনিয়া ভ্যাকসিনটা আমরা যেমন ওয়ান্স ইন লাইফ বা 1 in 5 year এগুলো অ্যাভেলেবল, বাট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর কোনো দেশে এটা বছরে 2 বার পর্যন্ত দেওয়ার ট্র্যাডিশন আছে। কারণ এই যে ভ্যাকসিনটা আমি দিলাম সেটা লংজিভিটি, যেটা প্রোটেকশন বেশি কিছুদিন দিবে না, 6 মাস বা 1 বছর। আমাদের দেশে এখন পর্যন্ত আমরা 1 বছর প্রতি বছর একবার করে দেওয়া হয়, এবং যখন আমরা দেই সেই সময়টা থেকে পরবর্তী বছর একই দিনে আবার আরেকটা, তখন এইটার যে ভ্যাকসিনটা আগের ভ্যাকসিন থাকে কিন্তু চেঞ্জ, তার সব কিছু স্ট্রাকচারালি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে চেঞ্জ করে আরেকটা স্ট্রেনের এগেনস্টে টেস্ট করে সেটার এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয় এবং সেটা দেওয়া হয়। এভাবে আমরা, আরেকটা প্রশ্ন ছিল বোধহয় কারা দিতে পারবে এটা, একটু এইটাতে আসবো আমরা। একজন দর্শক আছেন, তার ফোনটা নিয়ে আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রদীপ বলছিলাম কুষ্টিয়া থেকে। শুনতে পাচ্ছি না। দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। প্রদীপ বলছিলাম কুষ্টিয়া থেকে। জি। আমার মেয়ে 13 বছর বয়স, তো এর লং টাইম অ্যালার্জির সমস্যা। আচ্ছা, ওনার মেয়ের অ্যালার্জির সমস্যা 13 বছর বয়স। ওনাদের দুইজনে মা বাবার মধ্যে কারো একটু আছে কিনা অ্যালার্জির সমস্যা দেখেন তো? হ্যাঁ, বাবার অ্যালার্জির সমস্যা আছে। আচ্ছা, এই তো। হ্যাঁ, এবং এটাই ওনার আমরা কোশ্চেন পেয়ে গেছি। অ্যালার্জি ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা অ্যাজমাকে আমরা বিভিন্নভাবে মডিফাই করি, ঠান্ডা লাগা অ্যালার্জি, কিন্তু আলটিমেটলি দেখা যাবে হি অর শি মে বি অ্যাজমা পেশেন্ট। অ্যাজমা পেশেন্ট যখন মানুষ শ্বাসকষ্টে ভোগে তখন তাকে অ্যাজমা বলা হয়, কিন্তু সেটা আসলে মূলত অ্যাজমা অ্যাটাক। যখন শ্বাসকষ্ট হলো, অ্যাজমা অ্যাটাক হলো, কোনো একদিন হয়তো জীবনে এক সময় হবে, এখনো হয় নাই বা হয়ে থাকতেও পারে, তখন এটাকে অ্যাজমা বলছি, কিন্তু এটা হলো অ্যাজমা অ্যাটাক। অ্যাজমা অ্যাটাক পার হয়ে গেলে আর শ্বাসকষ্ট নেই, কিন্তু তার হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, চোখ নাক চুলকানো, কাশি, এই জিনিসগুলো কিন্তু আপনি ঘুরে ফিরে বিভিন্ন সময় মাঝে মাঝে হবে, এবং যেটাকে উনি অ্যালার্জি বলছে। এবং হাঁচি হচ্ছে বোঝার সবচেয়ে মোক্ষম উপায়, এবং এই জিনিসটা যার আছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাকে ঠান্ডা লাগা বলে চালানো হচ্ছে, অনেক ক্ষেত্রে মিস ডায়াগনোসিস, এবং এই পেশেন্টগুলোকে অ্যাজমা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে অ্যাজমা হিসেবে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করা উচিত। এবং ওনার মা বা বাবা বাচ্চাটার যে কোনো একজনের আছে, এবং যার আছে তার ফ্যামিলি যদি আবার সার্চ করা, ওনার ভাই বোনদের মধ্যে, মানে বাচ্চাটা যারা মামা খালা, মামাতো খালাতো ভাই বোন বা চাচা ফুপু চাচাতো ফুফাতো ভাই বোন, আমরা যদি সার্চ করি একটা সব 50% পেয়ে যাব তাদের এই হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, এই প্যাকেজটা প্রায় রয়ে গেছে। এবং যদি এইরকম থাকে ধরে নিতে হবে ইট ইজ কেস অফ আর্লি স্টেজ ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং বা অ্যালার্জিক রাইনাইটিস যেটা আমরা বলি, এবং সেটা তাকে আমরা প্রপারলি সেই ওয়েতে ট্রিট করব। সেই ট্রিটটা কেমন হবে? 2টা বেসিক রুল: অ্যাভয়েডেন্স অফ দ্য ট্রিগারিং ফ্যাক্টর, অ্যালার্জেন, ইরিটেন্ট অর যেটাকে আমরা ট্রিগারিং ফ্যাক্টরের আন্ডারে বলি, এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং জানাও আছে আমাদের কোনটা কোনটা কমন ট্রিগার, সেগুলোকে অ্যাভয়েড করা, এবং যে সমস্ত ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো সেগুলোকে অ্যাভয়েড করা, এবং ট্রিটমেন্ট প্রয়োজন হলে আমরা সেটাকে আমরা নাজাল স্প্রে বা ইনহেলার ফর্মে, যেগুলো সেফ। এটাও একটু 1 মিনিট না বললেই না, অনেকে হয়তো মনে করবে ছোটো বাচ্চা আমরা এখনই ইনহেলার দেবো। ইনহেলার ইজ দ্য মোস্ট সেফ মেডিকেশন, কারণ এই ওষুধগুলো অনলি রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, অন্য কোনো শরীরে কোথাও যায় না। Any tablet, any capsule, any syrup, any injection, and suppository go to our whole body. Our 30 trillion cell আছে, সেখানে পুষে যাবে, কিন্তু অন্য আমাদের ইনহেলারগুলো সেখানে যাবে না। সো বাচ্চাদের ক্ষেত্রে ইনহেলার জাতীয় ওষুধ মোস্ট সেফ, নাজাল স্প্রে মোস্ট সেফ, এগুলো লোকালি অ্যাপ্লিকেবল, এবং এগুলো যদি তাকে প্রপার ওয়েতে শেখানো হয় তাহলে ওনার ভালো হবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য, অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে এসছে। তার ছোট করে যেহেতু একটু জিজ্ঞেস করি, আমরা শেষ প্রান্তের দিকে পৌঁছাচ্ছি, করোনার কথাটা না বললেই নয় যে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টগুলো আসছে, এবং মানুষ হয়তো বা এখন অতটা আগের মতো ভীত না, কিন্তু অনেক বেশি ইফেক্টেড হচ্ছে, বাট আবার অ্যাওয়ার না হলেও দেখা যাচ্ছে যে এটা থেকে একটা থেকে প্রবলেম আরেক জায়গায় চলে যাচ্ছে। তো সেই জায়গাতে স্যার আসলে কি ধরনের মানে প্রোটেক্টিভ মেজারমেন্টগুলো নিতে হবে, বা ইনফেকশন হয়ে গিয়েছে তাহলে সে কীভাবে চলাফেরা করবে, বা কি ধরনের কোনো ওষুধ খাওয়ার দরকার আছে কিনা, বা কিছু করার দরকার আছে কিনা? এখন সিভিয়ারিটি অফ দ্য সিমটম অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, কারণ যেহেতু আমরা ধরে নিয়েছি এখন যেটা করোনার যে পরবর্তী ভ্যারাইটিগুলো সাবভ্যারিয়েন্টগুলো আসছে, এবং এগুলো আমাদের বডি অলরেডি এগুলোকে চিনে ফেলছে এবং এটা এগেনস্ট ইমিউনিটি তৈরি হয়ে গেছে, এবং নতুন করে এখন ভ্যাকসিন আমরা এখন দিচ্ছি না, যেগুলো আছে সেগুলোতেই প্রোটেক্টেড এখন। সেই জন্য এই করোনা ভ্যাকসিনগুলো যখন আসছে অন্যান্য যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মতোই আচরণ করছে এগুলো। হ্যাঁ, কমনলি যেগুলো হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা বা জ্বর এগুলো হচ্ছে। তবে যারা ভালনারেবল গ্রুপ,
যাদের ইমিউনিটি পোর ইমিউনিটি, ইল্ডারলি পিপুল, যাদের কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, যাদের অঙ্কোলজি বা যার কেমোথেরাপির পেশেন্ট, হ্যাঁ এইরকম যে পেশেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এরকম আমাদের ডিটেক্ট করা উচিত। যদি এটা করোনা ভাইরাস দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের অ্যাকর্ডিং টু সিমটম ট্রিটমেন্ট করতে। এখন আমরা রেমডেসিভির আমরা ইউজ করে থাকি, যেটা মেইন অ্যান্টিভাইরালটা যেটা ছিল এটা ব্যবহার করতে পারি যাদের সিভিয়ারিটি অনুযায়ী। এছাড়া মোস্ট অফ দ্য ক্ষেত্রে যাদের অন্য কোনো কোমরবিডিটি নাই, শুধুমাত্র রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন লাইক সিমটম, তাদের ক্ষেত্রে মোস্ট অফ দ্য ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। তবে যদি আমাদের ডিটেক্টেড হয় উই নিডস সেগ্রিগেশন, কারণ এটা এখনও খুব ভেরি কন্টেজিউয়াস, একজন থেকে আরেকজন খুব শর্টলি ট্রান্সমিটেড হয় অন্য যে কোনো ভাইরাস এসছে। সেই জন্য আমাদেরকে অন্যদেরকে প্রোটেক্ট করার জন্য আইসোলেটেড থাকা এবং মাস্ক ব্যবহার করা, এবং নিজেকে প্রোটেকশনের জন্য আর কিছু না, অন্তত মাস্কটা, যেটা আমরা তখনও সেই 20-21 সালে আমরা বলে আসছি, এখনও বলি, আমরা যখনই কোনো ক্রাউডেড প্লেসে যাব, কোনো ট্রাভেলিংয়ে কোনো ক্রাউডেড প্লেসে এবং এমন কিছু জায়গা যেখানে আমরা বুঝতে পারছি যে মানুষ কাশি দিচ্ছে, এমন যে মানুষগুলো, সেখানে আমি নিজের প্রোটেকশনের জন্য মাস্ক ব্যবহার করবো। ইটস এনাফ। অনেক ধন্যবাদ স্যার। অনেক সময় দেখা যায় স্যার নিউমোনিয়া বা এই ধরনের পেশেন্টগুলো অনেক ধরনের ওষুধ খেয়ে এসে দেখা যাচ্ছে যে আলটিমেটলি আসলে কোনো ওষুধই তার কাজ করছে না, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা নিউমোনিয়া আক্রান্ত হয়ে একদম মৃত্যুর পথে চলে যাচ্ছে। এরকম কিন্তু অনেক পেশেন্ট অনেক হসপিটালে পাওয়া যায়। তো সেক্ষেত্রে কি আমরা কোনো মেজারমেন্ট নিতে পারি কিনা, বা অ্যাডভান্স কোনো ড্রাগ এসছে কিনা, আপনি যেটা আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন? এখন আমাদের খুবই একটা প্রবলেম যেটা হলো সুপার বাগ, আমরা বলি অল দ্য ড্রাগ রেজিস্ট্যান্ট। আমরা কমনলি যে ব্যাকটেরিয়াগুলো নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া করে, তাদের মধ্যে যে 3-4টা ব্যাকটেরিয়া যদি আমরা না বলি তাহলে হবে না, যেমন ক্লেবশিয়েলা নিউমোনি, সিউডোমোনাস অ্যারিজোনোসা, অ্যাসিনোটোব্যাক্টার ব্রাউনি, এই 3টা ভেরি ভেরি নটোরিয়াস, ইকোলাই আসতেছে অনেক ক্ষেত্রে, হ্যাঁ এইগুলো ভেরি নটোরিয়াস ব্যাকটেরিয়া, এবং সাধারণত এগুলো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনেই আমরা বেশি পেয়ে থাকি। হসপিটালে একটা পেশেন্ট স্টে করলে, আইসিইউতে স্টে করলে, বা হসপিটালে এসে বারবার আসতেছে তারা বিভিন্ন রোগীর সংস্পর্শে, তাদের কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। এটা আবার কমিউনিটিতে ছড়া যাচ্ছে এবং সেখান থেকে হচ্ছে, এবং দেখা গেল এই ব্যাকটেরিয়াগুলো যে যাদের কোনো অর্গানিজম দিয়ে যাদের নিউমোনিয়া হচ্ছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে তার জ্বর সারছে না, তার সিভিয়ারিটি বেশি হচ্ছে, হসপিটালে ভর্তি হতে চাচ্ছে, তখন আমরা তার কফ পরীক্ষা করে দেখলাম তার রেজিস্ট্যান্ট, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, অল ড্রাগ রেজিস্ট্যান্ট, যেগুলো কালচারে যে সেন্সিটিভিটিগুলো দেখা হয় সবগুলো রেজিস্ট্যান্ট। এটা একটা বিরাট হেল্পলেস কন্ডিশন। এই হেল্পলেস কন্ডিশনে তখন আমাদেরকে আবারও কালচার অনেক ক্ষেত্রে নতুন করে বসাতে হয়, আরও এক্সটেন্ডেড ব্যাকটেরিয়া মানে অ্যান্টিবায়োটিক দেখিয়ে তারপরে হয়তো পাওয়া যায়। কোনো ক্ষেত্রে সেখানেও দেখালো এক্সটেন্ডেড ব্যাকটেরিয়া মানে রেজিস্ট্যান্ট, অন্যান্য ব্যাকটেরিয়া সমস্ত মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এবং সেক্ষেত্রে আমাদের সিনার্জি, এখন যেটা খুব ইনফেকশাস ডিজিজ সোসাইটি অফ আমেরিকা IDSA তারা যে প্রোটোকলটা দিয়েছে সেখান থেকে কিছু সিনার্জিস্টিক মানে একটা ব্যাকটেরিয়াতে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, কিন্তু ওই একটা অ্যান্টিবায়োটিক অন্য আরেকজনের সাথে কম্বাইন করে যখন দেওয়া হচ্ছে সে সেন্সিটিভ। এটা আমরা খুব ইউজ করতেছি এখন যে এই হেল্পলেস কন্ডিশনে। এরপরেও যাদের পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই করা যায় না, তাদের জন্য ফাইনালি যেটা অ্যাক্টিভ ইমিউনিটি দেওয়া হয় সেটা হচ্ছে হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন, যেটা রেডিমেড ইমিউনিটি, রেডিমেড অ্যান্টিবডি ঢুকে দেওয়া হয়, সেক্ষেত্রে তাকে বাঁচার একটা পথ, তাছাড়া কিন্তু আর কিছু থাকে না। স্যার আমরা একদমই শেষ পর্যায়ে আছি। আমাদের আজকের বিষয়টি ছিল যে শ্বাসনালী সংক্রমণ এবং তার করণীয়, সেটা যে সার্বিক পরামর্শ দেন একদম ছোট করে, যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি আমরা। আমাদের প্রকৃতি আমরা বসবাস করব, আমাদের স্বাভাবিক জীবনে আমাদের থাকবো, সেই জন্য আমাদের শ্বাসনালী সংক্রমণ যেন না হয় সেইগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। যাদের আমি আগেই বলেছি যাদের নোজ ব্লক টেন্ডেন্সি আছে, অ্যালার্জিক প্রবলেম আছে, অ্যাজমা পপুলেশন, তারা আমাদের অবশ্যই তারা নাকটা যেন খোলা থাকে রাতে সেটা ইনশিওর করবেন। যে সমস্ত ইনফেক্টিভ ফোকাই, যেগুলো জায়গা গেলে ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেগুলোতে আমরা মাস্ক ব্যবহার করব। আর যারা আমাদের কমিউনিটিতে, যে আমরা জানি যেটা USA, কানাডা বা ইউরোপের দেশগুলোতে 60 অ্যান্ড অ্যাবাভ মানুষদের জন্য কিন্তু ভ্যাকসিনেশন বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমাদের দেশে যারা সিনিয়র সিটিজেন আছে 60 অ্যান্ড অ্যাবাভ, আমাদের সবাইকে আমরা ভ্যাকসিনেশন আনতে দিই। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এভরি ইয়ার, অ্যান্ড নিউমোনিয়া ভ্যাকসিন ওয়ান্স ইন লাইফ, এটা দিব। এবং আমরা এখন সবচেয়ে আরও সহজ হয়ে আসছে, ওরাল ভ্যাকসিন কিছু অ্যাভেলেবল আছে, যেমন ব্রঙ্কো ভ্যাক্সম একটা আসছে যেটা ইউরোপিয়ান কমিউনিটি থেকে। এটা আমরা প্রতি একটা নির্দিষ্ট মাত্রা, যেমন ডেইলি একটা করে 10 দিন 3 মাসে 30টা ক্যাপসুল খাওয়া হয়। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যে কোনো রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন থেকে আমাদের প্রতিরোধ করে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম অনেকগুলো ইনফেকশন নিয়ে, রেসপিরেটরি ট্র্যাক্টে থেকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যেগুলো হচ্ছে, এবং সেক্ষেত্রে যে আমরা যে সাফারার হচ্ছে, আমরা ডক্টরের কাছে না যেয়ে নিজের ওষুধ খাচ্ছি, এবং অনেকগুলো মেজারমেন্ট আমরা কিন্তু নিলে ঠিক হয়ে যেতে পারতাম। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। যারা দেখতে পারেন অনুষ্ঠানটি লিঙ্কে জয়েন করে আবার দেখবেন, এবং যারা দেখতে পেরেছেন আশা করি অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।